নমস্কার, জার্নি ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হরিপাল। আমি এখন 8:25-এ তারকেশ্বর লোকাল ধরবো এবং তারকেশ্বর লোকাল ধরে হরিপালে যাব। এবং হরিপাল থেকে 12 কিলোমিটার দূরে আটপুর বলে একটা জায়গা আছে। সেই আটপুরে আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাঠ। এই শ্রী পরমেশ্বর ঠাকুরের শ্রীপাঠে অপূর্ব শ্রী রাধা গোপীনাথের বিগ্রহ আছে। সেই অপূর্ব বিগ্রহ আজকে আমি আপনাদের দর্শন করাবো। আমি এখন হাওড়া সাবওয়ে দিয়ে ঢুকছি। আপনারা যদি এই হরিপালে যেতে চান তাহলে গোঘাট লোকাল, তারকেশ্বর লোকাল বা আরামবাগ লোকাল ধরে হরিপাল স্টেশনে যাবেন। চলুন আমার জার্নিটা সংক্ষেপে আপনাদের আমি দেখাচ্ছি। তাহলে আপনাদের যদি এই শ্রীপাঠে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার ভিডিও দেখে কিন্তু অতি সহজেই আপনারা এই শ্রীপাঠে চলে যেতে পারবেন। হাওড়া তারকেশ্বর লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে 8:25-এ ছাড়বে। এখন সময় হচ্ছে 8:14। এই দেখুন 8:25-এ তারকেশ্বর লোকাল ট্রেন এখন ঢুকছে। এই ট্রেন ঢুকছে এখন। হাওড়া থেকে হরিপাল যেতে তারকেশ্বর লোকালে সময় নেবে 1 ঘন্টা 9 মিনিট। আর এখান থেকে হরিপালের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। আর এই ট্রেন মাঝখানে 15টা স্টেশন থামবে। ঠিক 8:88-এ আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঠিক 1 ঘন্টা 9 মিনিট নিল, একদম পারফেক্ট টাইম, একটু লেট করেনি ট্রেন। এখন আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে নামালো। এখন আমাকে এই ফুটওভার ব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপর 10 নম্বর বাস ধরবো। এই সামনেই হচ্ছে দেখুন আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর সামনে দিয়ে আমাকে উঠতে হবে, উঠে স্টেশনের বাইরে যেতে হবে। ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল। ওখান থেকে ফুটওভার ব্রিজ দিয়ে আমরা নেমে এসে এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তায় যাব। এখান থেকে ট্রেকার বা বাস ধরবো। এখান থেকে নামলাম, নেমেই সামনে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে বাস ধরতে হবে, 10 নম্বর বাস। ঠিক এখন 10 নম্বর বাস উদয়নারায়ণপুর যেটা বাসটা যাচ্ছে, এই উদয়নারায়ণপুর বাসে এই আটপুর লেখা রয়েছে। এই আটপুর হচ্ছে আমি যাবো আজ। একদম বাস ফাঁকা। এখন বললো যে ছাড়তে দেরি হবে, তো দেখি ট্রেকার যাচ্ছে কিনা। ট্রেকার গেলে ট্রেকারে করে তাড়াতাড়ি যদি যাওয়া যায়। 10 নম্বর বাসে করে আপনারা যেতে পারেন, কিন্তু 10 নম্বর বাসে আমি যাচ্ছি না, আমি ট্রেকারে করে যাচ্ছি। যেহেতু ট্রেকারে করে আমি তলার মোড়ে নামবো, ওখান থেকে তারপর টোটো বা অটো ধরে চলে যাব আমি সাইকেল গ্যারেজ বলে একটা স্টপেজ আছে, সেই সাইকেল গ্যারেজ থেকে তারপর হেঁটে তারপর শ্রীপাঠে যাব। ঠিক 10:05-এ আমাদের ট্রেকার ছেড়ে দিল। হরিপাল থেকে শ্রীপাঠ যাওয়ার রাস্তাটা অতি সুন্দর। দুধারে সবুজের সমারোহ, আর মাঝখান দিয়ে পিচের রাস্তা দিয়ে চলেছে আমাদের ট্রেকার গাড়ি। এই যে তলার মোড়ে নামিয়ে দিল। এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে তারপর যাব। এই দেখুন তরার মোড়, আমি তলার মোড় বলছি, এটা তরার মোড়। এই দেখুন এই তরার মোড় থেকে আমাদের যেতে হবে এখন টোটো করে। কত নেবে টোটো? হ্যাঁ 3 জনে 50 টাকা। হ্যাঁ সে তো 50 টাকা, 50 টাকাই বেশি নিচ্ছে। এখান থেকে আমরা টোটো ধরলাম, টোটো 50 টাকা নিল। আরো 2জন দাদা আছেন, ওই মন্দিরে যাবেন শ্যামের পাটে, তো তাই জন্য 3 জনে মিলে 50 টাকা। তাহলে আমরা শেয়ারে চলে যাচ্ছি। এরকম এই 2 দাদা যাচ্ছেন আমাদের সঙ্গে। আপনারা যদি 10 নম্বর বাসে করে আসেন তাহলে একদম ডাইরেক্ট হরিপাল স্টেশন থেকে উঠবেন,
উঠে তারপর নামবেন হচ্ছে সাইকেল গ্যারেজ বলে একটা স্টপেজ, সাইকেল গ্যারেজে নেবে, ওখান থেকে 5 মিনিট হাঁটা পথে শ্যামের পাটে চলে যেতে পারবেন। যেহেতু আমরা তাড়াতাড়ি যাব বলে আমরা ট্রেকারে করে চলে এলাম, ট্রেকারে করে এসে আমরা তরার মোড়ে নামলাম, তরার মোড় থেকে আবার তারপর আমরা টোটো ধরলাম, টোটো ধরে এখন যাচ্ছি একদম, টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি শ্যামের পাটে, একদম মন্দিরের সামনেই চলে যাব। শ্রী পরমেশ্বর ঠাকুরের শ্রীপাঠ যাবার পথে ডান দিকে দেখছেন আটপুর রামকৃষ্ণ মঠ। এখানে দুবার সারদা মায়ের পদধূলি পড়েছিল। এই মঠেই আছে ধনী মণ্ডপ। এই পবিত্র স্থানে স্বামী বিবেকানন্দ তার 9 জন সন্ন্যাসী সাথী অগ্নিশিখাকে সাক্ষী করে সংকল্প করলেন তারা সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন। আমি টোটোতে যেতে যেতে জানতে পারলাম আমার সাথে চলেছেন শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের ছোট ছেলের বংশধর। ওনাকে অনুরোধ করলাম আমার দর্শকদের জন্য শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের সম্পর্কে কিছু আলোকপাত করতে। নিত্যানন্দ মহাপ্রভু যখন খর্দায় এই শ্যামসুন্দর যে দর্শন করতে যাচ্ছি, এটা ছিল শ্যামসুন্দরের ওখানে পুজো হতো। তা মহাপ্রভু এবং নিত্যানন্দ বাবু দুজনেই এই বিগ্রহ নিজে পুজো করেছে। তা মহাপ্রভু ওখান থেকে নীলাচলে চলে যান। তারপর নিত্যানন্দ মহাপ্রভু যখন চলে যাবেন তখন ওনার দুটো পার্ষদ ছিল, একজন সংসারী একজন সন্ন্যাসী। তারা প্রভুকে জিজ্ঞেস করেন, প্রভু তাহলে আমাদের কি কর্তব্য, এই যে কদিন আমরা এই ভূমিতে থাকবো আমরা কর্মটা কি হবে? তখন যিনি সংসারে সন্ন্যাসী ছিলেন তাকে বলেছিলেন, তুমি চলে যাও মহেশে, মহেশে গিয়ে তুমি গঙ্গার পাড়ে বীজ মন্ত্র জপ করো। তখন একটা কাঠ পূর্ণিমার দিন ভেসে উঠবে, সেই কাঠটা তুমি তুলবে, সেই কাঠে একটা জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হবে, সেটা এখন মহেশের রথ। আর এক ভদ্রলোক ভদ্রমহিলা আসবে, তাকে একটা কুঁড়ে ঘর করে দেবে, তোমার এই পর্যন্তই কাজ, তারপর তোমার শরীর চলে যাবে। আর পরমেশ্বর দাস ঠাকুরকে বলেছিলেন, তিনি সংসারী ছিলেন, তুমি এই বিগ্রহ নিয়ে চলে যাও আটপুরে, এই বিগ্রহ আটপুরে সেবা দেবে। তখন পরমেশ্বর ঠাকুর তখন দক্ষিণেশ্বর হয়ে প্রাণকুনি হয়ে গরলগাছার আগে নাম ছিল বিষখালা, সেখান দিয়ে হয়ে যখন আটপুরে আসছেন, এই তখন দুপুর 12টার সময় উনি ওই বিষখালা গরলগাছা গ্রামে বিগ্রহকে রেখে 3টে বাড়িতে ভিক্ষা করে ভোগ দিয়েছিলেন। ওখানে প্রভুর এত সুন্দর রূপ ছিল, সেই রূপ দেখে গ্রামবাসীরা 1 মাস যেতে দেয়নি, তারপর 1 মাস থেকে 1 বছর ছিলেন। তখন বর্ধমান মহারাজ ওনাকে জমিদান করে, সেই জমিটা এখন বর্তমানে গরলগাছা বদ্যিপাড়া। পরমেশ্বর দাস ঠাকুর ছিলেন, উনি গুপ্তটা লিখতেন না, দাশগুপ্ত, শুধু দাস লিখতেন। তারপর উনি চলে আসেন আটপুরে, এখানেও বর্ধমান মহারাজ এই জমিটা দান করেছেন, যেখানে আমরা যাচ্ছি। সেখানে আমাদেরই জ্ঞাতি পরমেশ্বর ঠাকুরের বড় ছেলে বংশধর এই সেবা দিয়ে আসছে। আর আমরা হচ্ছি ডানকুনিতে গরলগাছা গ্রাম, আমরা তো ছোট ছেলে বংশধর, আমরা 2টো ছেলে। তা দিয়ে আমরা এই 2টো বংশধর, আমরা দুজনই সেবাই। তা আজকের দিনে আমরা একটা বুদ্ধ পূর্ণিমা দিয়ে উনি জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা আমরা বিশালভাবে উপভোগ, তাকে তার চরণে আমরা অর্ঘ্য নিবেদন করি। আপনার নামটা কি? আমার নাম গৌতম গুপ্ত। গৌতম গুপ্ত, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ইতিহাস জানা গেল আপনার কাছ থেকে। এটা হচ্ছে বাস স্টপেজ শ্যামসুন্দর পাটবাড়ি। দেখুন আটপুর টেমাতা মোড়, এই দেখুন পান্থ মিত্র, আটপুর 3 মাথার মোড়। এটা হচ্ছে বাস স্টপেজ, এইখানে আপনারা বাসে করে নামবেন, বাসে নেবে, তারপর হাঁটা পথে একটু 5 মিনিট হাঁটলেই আপনারা এই শ্যামসুন্দর পাটবাড়ি চলে যেতে পারবেন। এইখানে দেখুন বোর্ড লাগানো রয়েছে। যেহেতু আমি টোটো করে এসেছি বলে আমি টোটো থেকে নেবে আপনাদের এইটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাস স্টপ, আটপুর 3 মাথার মোড়, হুগলি। এই যে সামনে গলিটা ঢুকে গেছে 13 পার্বণ যে মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, এই গলিটার ভেতর দিয়ে আপনাকে হেঁটে 5 মিনিট হাঁটা পথে শ্যামসুন্দর পাটবাড়ি চলে যেতে পারবেন। টোটো করে আমরা চলে এলাম একদম শ্রীপাঠের সামনে। এই দেখুন উৎসব চলছে। শান্ত মনোরম পরিবেশের মধ্যে এই শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাঠ, যা বৈষ্ণব ধর্মের মানুষের কাছে স্বর্গের সমান।
মহাপ্রভু চৈতন্যদেবের দ্বাদশ গোপালের অন্যতম শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের এই শ্রীপাঠ মানুষের কাছে শ্যামের পাঠ বলে পরিচিত। শ্রীপাঠের সামনে বিশাল খোলা জায়গা, মেঝ সম্পূর্ণ সিমেন্ট দিয়ে বাঁধানো, চারিধারে বড় বড় বৃক্ষ দিয়ে পরিবেষ্টিত। শ্রীপাঠে প্রবেশের মুখেই এক সেবায়েত টেবিল পেতে শ্রী শ্যামসুন্দরজিউর বাঁধানো ছবি ও ঠাকুরের মালসাভোগ প্রসাদের কুপন নিয়ে বসে আছেন। আজ বুদ্ধ পূর্ণিমার দিনে ঠাকুরের তিরোভাব দিবস, তাই বৈষ্ণব ধর্মের মানুষেরা নানান স্থান থেকে এসেছেন ঠাকুরের প্রতি তাঁদের ভক্তি নিবেদন করবেন বলে। শ্রীপাঠের প্রবেশের মুখে প্রবেশদ্বারের উপরে শ্বেতপাথরে মন্দিরের নাম ও ঠাকুরের নাম লেখা আছে। শ্রীপাঠে প্রবেশের পরপর দুটি প্রবেশদ্বার, দুটি প্রবেশদ্বারের মাঝে এক ফালি জায়গা। প্রবেশ করি সিমেন্টের বাঁধানো জায়গা আর সামনে সমতল ভূমি থেকে একটু উঁচুতে বহু প্রাচীন নাট মন্দির। প্রবেশ করে ডান দিকের কোনায় সুন্দর বাঁধানো বেদির উপরে তুলসী মঞ্চ। শ্রীপাঠের চারিধার ঘিরে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে, যা প্রতি মুহূর্তে অনুভব করা যাচ্ছে। তুলসী মঞ্চ থেকে একটু এগোলেই বহু শত বছরের প্রাচীন কুয়ো। এখন এই কুয়োর পবিত্র জলে মন্দিরের সব পুজো অর্চনার কাজ হয়। তিন ধাপ সিঁড়ি পেরিয়ে অপূর্ব নাট মন্দির। মোট 12টি মোটা মোটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এই প্রাচীন নাট মন্দির। প্রাচীন করিবর্গার ছাদ, নাট মন্দিরের বাইরের চারিধার টিনের ছাউনি দেওয়া। নাট মন্দিরের চার দেওয়ালে অনেক মুনি ঋষিদের ছবি টাঙানো আছে। চলুন এবার আমরা শ্রীপাঠ দর্শন করতে করতে শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের জীবনের কিছু কথা বলি। শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুর ছিলেন ব্রজলীলায় শ্রীকৃষ্ণের অর্জুন নামক সখা। যখন পরে নদিয়া লীলায় নদিয়ার নবদ্বীপের রাইকানু মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হলেন, তখন তার লীলা সহচররা যে যার মতো জন্ম নিলেন। ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণের সখা অর্জুন
জন্ম নিলেন শ্রী পরমেশ্বর দাস ঠাকুর নামে বর্ধমান জেলার কেতুগ্রাম গ্রামে বৈদ্য বংশে। এই পরমেশ্বর দাস হলেন গৌরস্যের শশাঙ্ক গুপ্তের 19তম বংশধর। শ্রী পরমেশ্বর দাস শিক্ষাসূত্রে মাঝে মধ্যে শান্তিপুরে শ্রী অদ্বৈত প্রভুর গৃহে যেতেন। সেখানে সেই সূত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে পরিচয় হয়। পরে তিনি নিত্যানন্দ প্রভুর কাছে দীক্ষা গ্রহণ করেন। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহর পরে যখন শ্রী নিত্যানন্দ প্রভু খড়দহ বাস করতে শুরু করেন, সেই সময় শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে তিনি খড়দহ বাস করতে থাকেন। শ্রী নিত্যানন্দ প্রভুর তিরোধান পরে প্রভুর সংসারের সব দায়িত্ব সামলান এই পরমেশ্বর ঠাকুর। শ্রী নিত্যানন্দ প্রভুর সহধর্মিণী শ্রী শ্রী জাহ্নবা মাতার খুব প্রিয় সেবক ছিলেন এই শ্রী পরমেশ্বর দাস ঠাকুর। শ্রী জাহ্নবা মাতার সাথে বৃন্দাবন যাত্রা সাথী হন তিনি। আবার খেতুরি মহোৎসবেও শ্রী জাহ্নবা মাতার সাথে পরমেশ্বর ঠাকুর যান। এই খেতুরি মহোৎসবে একদিন কদলীপত্র মানে কলাপাতা কম পড়েছিল। খড়দর ওপরে রিসরায় কদলীপত্র পাওয়া যায়। মাতার আদেশে শ্রী পরমেশ্বর ঠাকুর বেরিয়ে পড়লেন গঙ্গা পেরিয়ে কদলীপত্র আনতে। গঙ্গা ঘাটে এসে দেখলেন কোনো নৌকা নেই। সেই সময় তার গুরুদেবকে স্মরণ করলেন এবং একজন ভৃত্যকে নিয়ে গঙ্গার উপর দিয়ে হেঁটে পার হয়ে রিসরা থেকে কদলীপত্র এনে শ্রী জাহ্নবা মাতার পদতলে রাখলেন। এইরূপ আরেকটি ঘটনা একদিন শ্রীরামপুরের কাছে আকনা মহেশে সেখানকার জগন্নাথ মন্দিরে নাম সংকীর্তনের উৎসব চলছিল। শ্রী পরমেশ্বর দাস সেখানে উপস্থিত ছিলেন এবং ঈশ্বর মগ্ন অবস্থায় নৃত্য করছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতকারী সেখান দিয়ে যাচ্ছিল এবং রাস্তার উপর একটি মৃত শিয়াল পড়ে থাকতে দেখে তারা সেটিকে তুলে সংকীর্তন উৎসবের মাঝে ছুঁড়ে ফেলল। উপস্থিত পরম পূজনীয় বৈষ্ণবগণ সেই অজ্ঞ মূর্খদের প্রতি কোনো ক্রোধ অনুভব করেননি, কিন্তু পরমেশ্বর ঠাকুর সেই হতভাগ্য শিয়ালটিকে দেখে ব্যথিত হলেন এবং তার কৃপাদৃষ্টিতে সেটিকে পুনরুজ্জীবিত করলেন। তখন সেই শিয়ালটি নাট মন্দির থেকে বেরিয়ে গেল, যা দেখে সেই দুষ্কৃতকারীরা চরম হতবাক হয়ে সেখান থেকে পালিয়ে গেল। শ্রী জাহ্নবা মাতা শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন বৃন্দাবন থেকে আনা শ্রী শ্রী রাধা গোপীনাথের এই অপূর্ব বিগ্রহ যেন আটপুরে প্রতিষ্ঠা করে সেবা করা হয়। সেই অনুসারে শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুর বিগ্রহকে আটপুরে এনে এই স্থানে প্রতিষ্ঠা করেন। আটপুরে আসার পথে তিনি গরলগাছা গ্রামে কিছুদিন থাকেন। এই আটপুরে শ্রী শ্রী রাধা গোপীনাথকে প্রতিষ্ঠা করে নাম রাখেন শ্রী শ্রী শ্যামসুন্দরজিউ। এই পশ্চিমবঙ্গে একই আসনে শ্রী বলদেবজিউর সাথে রাধাশ্যামের দর্শন কোনো মন্দিরে পাবেন না। আজ শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের তিরোভাব দিবস উপলক্ষে হাজার হাজার বৈষ্ণব ভক্তরা এই শ্রীপাঠে প্রসাদ গ্রহণ করবেন। একবার চলুন, যেখানে ভক্তদের প্রসাদের আয়োজন হচ্ছে সেটা দেখে আসি। শ্রীপাঠ থেকে বেরিয়ে সামনে শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের সমাধিস্থল। আজ ঠাকুরের তিরোভাব দিবস উপলক্ষে বৈষ্ণব ধর্মের ভক্তরা দূর দূরান্ত থেকে এসে সমাধি মন্দিরের সামনে নাম সংকীর্তন করছেন।
সমাধিস্থলের দুই পাশে দুটি বকুল গাছের শীতল ছায়া পুরো সমাধিস্থলটি ঘিরে রেখেছে। বাম দিকের বকুল গাছটি শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের সিদ্ধদাঁতন কাঠ দিয়ে রোপণ করা গাছ। এই বকুল গাছে মিষ্টি গন্ধযুক্ত ফুলের সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের সমাধিস্থলে পুষ্পমালা নিবেদন করা হচ্ছে। দুপুর 1টায় প্রথমে নাট মন্দিরে ঠাকুরের তিরোভাব উৎসব উপলক্ষে পুজো অর্চনার মাধ্যমে মালসাভোগ নিবেদন করা হয়েছে। তারপর মূল গর্ভগৃহে আরতি হচ্ছে। সর্বশেষে ঠাকুরের সমাধিস্থলে ভোগ নিবেদন ও আরতি হচ্ছে। এই অনুষ্ঠানে প্রায় 3000 গ্রামবাসী ও বৈষ্ণব ভক্তরা প্রসাদ সেবন করছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আর ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আগামী দিনে আরও যদি ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে।